বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। এই দিনের বৈঠকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক সন্দীপ এন মহাত্তে, অতিরিক্ত জেলাশাসক টিকে দাস সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের দুটি লোকসভা আসনের জন্য ভোট হবে 2 দফায়। মূলত এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এদিনের বৈঠক। বৈঠকে জেলাশাসক নির্বাচনের বিভিন্ন আচরণবিধি সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করেন। এবং ভোটিং প্রসেস এবং কাউন্টিং অফ রেজাল্টস কবে এটা অ্যানাউন্স করা হয়েছে, একটা প্রেস রিলিজ কালকে বাইর হয়েছে। এবং আপনি সবাই জানেন আমাদের রাজ্যের মধ্যে 2 ফেজেস মধ্যে এটা ইলেকশন হবে। আর আমাদের ওয়েস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তাদের ভোটিং প্রসেস 11 এপ্রিল থেকে মধ্যে হবে এবং তাদের যে ডিটেইল ইলেকশন শিডিউল এখানে আজকে আমি ডিসকাস করব। আর সবাই পলিটিক্যাল পার্টিকে যে মডেল কোড অফ কন্ডাক্ট তার মধ্যে ক্যান্ডিডেট পলিটিক্যাল পার্টির যে রোল আছে, মডেল কোড অফ কন্ডাক্ট কিভাবে ফলো করতে হবে এটা আমি ডিটেইল ডিসকাশন করব। কিন্তু প্রথমে আমি যে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তাদেরকে রিকোয়েস্ট করব, আপনি পার্টির নাম বলুন আর আপনার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চাকরির দাবিতে ত্রিপুরা সরকারের শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করল টেট প্রাপ্ত বেকার তরুণ তরুণীরা। চাকরির দাবিতে ত্রিপুরা সরকারের শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে টিচার এলিজিবিলিটি টেস্ট প্রাপ্ত বেকার তরুণ তরুণীরা। সোমবার দুপুরে রাজধানীর আগরতলায় শিক্ষা কর্মকর্তার অফিসের সামনে তারা এই বিক্ষোভ করে। সম্প্রতি টেট পরীক্ষায় 791 জন উত্তীর্ণ হয়েছে, কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় 451 জনকে চাকরি দেওয়া হবে। এর প্রতিবাদে রাস্তায় নামে টেট উত্তীর্ণরা। দুপুরে তারা রাজধানীর আগরতলায় অফিসল্যান্ড স্থিত শিক্ষা ভবনে এসে দপ্তরের কর্মকর্তা ইউকে চাকমার সঙ্গে দেখা করে আবেদন করতে চায়, যাতে তাদের সবাইকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। কারণ রাজ্যে 1000-এর বেশি শিক্ষকের পদ খালি আছে বলে তাদের দাবি। কিন্তু এদিন শিক্ষা দপ্তরে এলেও কর্মকর্তা অফিসে না থাকায় তারা কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকেন। এর মধ্যে গভর্নমেন্ট যে রিক্রুটমেন্টটা করেছে যে নিয়োগ করবে, এখানে মাত্র 495 জনের উল্লেখ আছে। তো আমরা সেজন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে যাতে সবাইকে একসাথে নিয়ে নেওয়া হয় 791 জনকে। কারণ যে জায়গাতে মানে এলিমেন্টারিতে এত ভ্যাকেন্সি আছে, আমরা যদি 2017-এর যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল সেটাও যদি আমি দেখি তাহলে দেখা যায় এখানে 7000-এর উপরে 7582 সামথিং এরকম ভ্যাকেন্ট পোস্ট খালি আছে অনুমোদিত। এগুলি অলরেডি অর্থ দপ্তর অনুমোদন প্রাপ্ত। তো সেই জন্য আমরা সরকারের কাছে বা ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে যে আমাদেরকে যাতে সবাইকে একসাথে নিয়ে নেওয়া হয়। কারণ যে জায়গায় এত ভ্যাকেন্ট পোস্ট আছে, রিল্যাক্সেশন আনা হয়েছে, তো আমাদেরকে যাতে সবাইকে একসাথে নেওয়া হয় সেটার জন্য অ্যাপ্লিকেশন করেছি। তো সেটার আনসার কি আছে না আছে সেটাই জানার জন্য এসেছি। এর আগেও তো একবার আপনারা এসেছিলেন, তখন কি আনসার পেয়েছিলেন? তখন তো বলেছিল যে ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছে আবার সেকেন্ড টাইম যখন আমার পরীক্ষা হয়েছে, সেখান থেকেও মোটামুটি 350 জনের মতো ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। তো তারা বলেছেন যে আমাদেরকে ওদের সাথে মার্চ করে তারপরে এগেইন মেরিট লিস্ট বের করবে। তো স্যার আমাদের একটাই প্রশ্ন যে যদি ওদের সাথে আমাদেরকে আবার মার্চ করে তাহলে আমরা যারা এই সেশনের যারা আমরা বাদ করে যাব তারা আবার বাদ করবো, চান্স আছে বাদ করার অনেকটা। কারণ ওরা সেকেন্ড টাইম পড়াশোনা করেছে, 3 মাস বেশি প্রিপারেশান নিয়েছে, এগেইন পরীক্ষা দিয়েছে। আমরা যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিয়েছি তারা কিন্তু আর ডিসেম্বরে আমরা পরীক্ষা দিইনি। আমরা অনেকবার টিআরপিটিতে জিজ্ঞেস করেছি, এডুকেশন ডিপার্টমেন্টে জিজ্ঞেস করেছি স্যার আমরা আবার বসতে পারবো কিনা। তো তারা বলেছে যে আর দিতে হবে না, যেহেতু কোয়ালিফাই করে ফেলেছো আর দেওয়ার দরকার নেই। কারণ এরকম ত্রিপুরার হিস্ট্রিতে কখনো হয়নি যে টেট কোয়ালিফাই করে আবার কোয়ালিফাই করার পরও আবার পরীক্ষা দিতে হয়েছে। তো সেজন্য আমরা কেউই পরীক্ষা দিইনি। যদি আমরা দিতাম তাহলে আমাদেরও মার্কসটা ইমপ্রুভ হতো। এখন তো আমাদের তো সব দিকেই আমরা বাদ করবো, এখনও বাদ করবো, পরে যখন মার্চ করবে তখনও বাদ করবো। তো সেই জন্য আমরা একটাই আবেদন, আমরা এডুকেশন ডিপার্টমেন্টের কাছে একটাই আবেদন যাতে 791 জনকে একসঙ্গে নেওয়া হয়, একসাথে যাতে নেওয়া হয়। ডিসেম্বরে যারা পাশ করেছে ওদের সাথে যাতে আমাদেরকে মার্চ না করা হয়, আমাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, আমাদের সাথে একসাথে যাতে না হয়। টোটাল সংখ্যাটা কত আপনার? 791। পূর্বতন সরকারের আমলে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা দিয়েছিল, এই দেখুন কতটা পোস্টের এগেনস্টে। টেট 1-এ আছে 6222টা, টেট 2-তে আছে 1470টা। তারপরে স্বল্প সংখ্যক মাত্র নিয়োগ হয়েছে। তারপরে পূর্বতন সরকারের আমলের কথা যদি আমরা বাদ দিয়েও দিই
নতুন সরকার যখন এসেছে, আসার পর আপনারা সকলেই জানেন যে কেন্দ্রের কাছে এককালীন ছাড় চেয়েছিলেন। ওই এককালীন ছাড়ের মধ্যে ওনারা কি বলেছেন সেটাতে দেখুন, নোটিশের একটা কপি আমাদের কাছে আছে। অ্যাজ পার ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, দেয়ার আর 12,222 vacancies, including 602,076 undergraduate teachers, elementary, as on Act 2018, for which state government has been constantly requesting Teacher Recruitment Board, Tripura, for selection of candidates. However, state does not have such number of qualified candidates for the state vacancies. তো ওই জায়গাতে গভর্নমেন্ট নিজেই বলেছেন, দেখুন পেজটা দেখুন, নোটিফিকেশন যেটা এসেছে 12,222টা ভ্যাকেন্সি রয়েছে। তো সেখানে বর্তমান সরকারও বলেছেন যে এলিমেন্টারিতে 6,276টা পোস্ট আছে। তো আমরা তো যখন টেট পরীক্ষা দিয়েছি আমরা সবাই কনফার্ম ছিলাম যে এত বিশাল সংখ্যক পোস্ট আছে এবং ডিপার্টমেন্ট যেহেতু পোস্ট খালি, আমরা 791 জন মাত্র পাস করেছি, আমরা সকলেই পেয়ে যাব। কিন্তু যখন এই নোটিফিকেশন শিক্ষা দপ্তর জারি করে তা দেখে তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। টেট 1-এ দেখা গেল মাত্র 180টা, যেখানে লাস্ট যখন রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 6,422টা, হঠাৎ করে 180টাতে চলে এলো। টেট 2-তে হ্যাঁ, টেট 2-তে এটা কেন? শিক্ষা দপ্তরের কাছে এত বিশাল সংখ্যক পোস্ট থাকা সত্ত্বেও এত কম সংখ্যকের জন্য কেন আবেদন এলো বা অ্যাপ্লাই চাওয়া হলো আমাদের কাছে? তারপর টেট 2-তেও দেখেন 1470টা ছিল। এই 1470-এর মধ্যে অনেক রিক্রুটমেন্ট হয়েছে খুব সীমিত সংখ্যক, তাদের মধ্যে অনেকেই আবার STGT পেয়েও চলে গেছে। কাজেই ভ্যাকেন্সি এখানেও 1,000-এর উপর তো থাকার কথাই, কিন্তু 315টা মাত্র। আমরা এখানে অনেকেই এত কষ্ট করে পড়াশোনা করে, এত কষ্ট করে টেট কোয়ালিফাই করে, এখন আমরা তো আশাই ছিলাম যে আমরা এবার পেয়ে যাব, কিন্তু এখন দেখছি আমরা অনেকেই বাদ পড়ে যাব। তো আমরা দপ্তরের কাছে জানতে চাই এবং বিনম্র অনুরোধ রাখি বর্তমান সরকারের কাছেও, আমরা আশাবাদী বর্তমান সরকারও এই ব্যাপারে হয়তো একটা স্টেপ নেবেন, আমরা সকলকেই যাতে একই সাথে নিয়োগ করা হয়। ভিডিও রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই ব্লকের অন্তর্গত বারবিল গ্রাম পঞ্চায়েতের কয়েক লক্ষ টাকার 9/6 পর্দা ফাঁস হয়ে গেল, এমনই অভিযোগ করেন পঞ্চায়েতের উপপ্রধান টিঙ্কু বিশ্বাস। খোয়াই ব্লকের অধীন বারবিল গ্রাম পঞ্চায়েতে বহু লক্ষ টাকার 9/6 পর্দা ফাঁস হয়ে গেল, এমনই অভিযোগ বারবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিঙ্কু বিশ্বাসের। অভিযোগের তীর পঞ্চায়েত সচিব বিপ্লব পালের দিকে। ঘটনার বিবরণে জানা যায়, পঞ্চায়েতের উপপ্রধান জানান, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সচিব বিপ্লব পালকে বহুবার বলা সত্ত্বেও পঞ্চায়েতের কোনো ধরনের কাজের হিসাব, নতুন কাজের ওয়ার্ক অর্ডার, এমনকি পঞ্চায়েতের অব্যয়িত অর্থের কোনো হিসাব পঞ্চায়েত সচিব নতুন পঞ্চায়েত কমিটিকে দেয়নি। হিসাব না পেয়ে উপপ্রধান টিঙ্কু বিশ্বাস গত 25শে ফেব্রুয়ারি UBI ব্যাংক থেকে পঞ্চায়েতের অব্যয়িত টাকার স্টেটমেন্ট আনেন। তাতে দেখা যায় পঞ্চায়েতের হাতে 68,233 টাকা 50 পয়সা রয়েছে। এই খবর পঞ্চায়েত সচিব বিপ্লব পাল জানতে পারেননি। সোমবার দুপুরে পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েতে গিয়ে সচিবকে ঘেরাও করে কাজের হিসাব ও টাকার হিসাব চান। ঘেরাওবন্দি হয়ে বিপ্লব পাল জানায়, পঞ্চায়েতে 29,92,923 টাকা 50 পয়সা রয়েছে। উপপ্রধান ব্যাংকের কাগজ দেখতেই বিপ্লব পালের চোখ ছানাবড়া হয়ে যায়। সে তখন কিছুই বলতে পারেনি আর। পরবর্তী সময়ে খোয়াই ব্লকের ব্লক আধিকারিক অনুরাগ সেন পঞ্চায়েতে যান। ঘটনায় সন্দেহ থাকায় পঞ্চায়েতের সমস্ত নথি নিয়ে আসেন অনুরাগ সেন। পরে পঞ্চায়েত সচিব ঘেরাওমুক্ত হয়। এই ঘটনায় পঞ্চায়েতের সদস্যদের মধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে। ধরেন আজকের থেকে 2-3 মাস ধরে আমরা টুকটাক কাজ বাইরে পঞ্চায়েতের ছোটখাটো কাজ, এই পঞ্চায়েত সেক্রেটারি বিপ্লব পাল কোনো কাজে ঠিক মতো করে না। ধরেন করতে আমরা যদি মনে করি যে এখানে 17,000 টাকার কাজ বেড়ে সেটা কর, হ্যাঁ করতো না, মানুষের টাকা দেয় না, হের থেকে বাকি আনে, এইভাবে চলছে। এই আমরা এর মধ্যে একটা 93,000 টাকা, একটা 59 টাকার রাস্তা বেরিয়েছে, এটাও করতে গিয়ে একই অবস্থা, মানে খুব কষ্ট, মানে করানো যায় না কাজ। এটা বাইরেছে আমরা সংক্রান্তির সময়, পৌষ মাসের সংক্রান্তির সময় আমরা ওই কাজটা বাইরেছি। এটা অব্দি অহনও জুইলা গেছে কাজটা, 59,000 কাজ আর 93,000 কাজ, একটা শেষ হয়েছে আর একটা অহনও জুইলা গেছে। এই অবস্থায় আমরা সবাই মেম্বাররা বই আমরা আলোচনা করি যে কেড়ে কাজ করায় না, কোনো একটা গলতি আছে নিশ্চয়ই। তো হ্যাঁ আমরা প্রায় সময় ব্যাংক ডিটেলস দেখাও, হ্যাঁ একটা স্টেটমেন্ট আমরা দেখায় 31 লক্ষ কত টাকা আছে, কিন্তু 31 লক্ষ টাকা থাকে হ্যাঁ সাধারণ 2 গাড়ি মাটির টাকা দেওয়ানোর সময় পারে না, ওই কৃষ্ণ মাটির টাকা দেয় না, হেয়ার মাটির টাকা দেয় না, এই চলছে। তো আমরা এই একটা কারণ বুঝছি, আমরা নিজে ব্যাংকেতে আমি নিজে গিয়ে 25 তারিখে একটা স্টেটমেন্ট আনছি,
ইউবিআই ব্যাংকের থেকে। এই মাসের ফেব্রুয়ারি 25/2/2019 আমি একটা স্টেটমেন্ট আনছি। ওইটার মধ্যে দেখি হ্যাঁ 31 লাখ টাকা যে আনাজ তো হয়েছে আসতে পারবিল নিয়ম মতো হয়েছে 29,92,000 টাকা মতো থামানোর কথা। ইহার মধ্যে আছে 68,223 টাকা 50 পয়সা আছে হের অ্যাকাউন্টে। এই যে অ্যাকাউন্টে পঞ্চায়েতের অ্যাকাউন্টে 12 বিল জিপি বুঝছেন। এই সুবাদে আমরা আজকে আমরা সবাই পঞ্চায়েতের সদস্য, আমরা গ্রামের আরো অন্য যারা কর্মকর্তা আছে বিজেপির, তারা আমরা একটা মিটিং করছি করে আজকে মিটিংয়ে হেরে আমরা দেখাইছি যে তুমি তোমার স্টেটমেন্ট দেখাও, আমরা কত টাকার কাজ হয়েছে আমরা এই সামনে একটু দেখতে চাই ক্যাশ বই সহ। তো আমরা দেখতে গিয়া এর কোনো ক্যাশ বইয়ে বা টাকার কোনো মিল নাই। আমরার হিসাবে ব্যাংকের স্টেটমেন্টে 68,000, হ্যাঁ আমরা দেখাই 29,92,000, কিন্তু টাকা কিছুই নাই। তখন তারপর আমরা ভিডিওর খবর দিলাম, ভিডিও আয়া এখানে দেখলো যে আসলে এখানে টাকা কি আছে আসল বিষয় তারা বুঝবো, কিতা করবো। তারা বইটুই সহ তারা সহ একসঙ্গে নিয়ে আপনার চলে গেছে। ভিডিও তো আমরা কইলো যে আগামীকালকে অফিসে যাইতাম, যে বুঝতাম যে কিতা হয় না হয় দেখবো, তা ডিটেলসটা জানাইবো। এখন তা গেল। অনেকেই বলছেন ঘরের মধ্যেই বিভীষণ লুকিয়ে রয়েছে, উনি অনেক কিছুই জানেন। তিনি হলেন বর্তমান প্রধান সুনীতি রানী দাস। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচে ছোট্ট বিজ্ঞান বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মেলাঘরে সবার পছন্দের দুর্দান্ত সব রেডিমেড পোশাকের সেরা ঠিকানা পাল মেনশন শপিং সেন্টার, নেতাজি কর্নার, যেখানে চলছে প্রত্যেক কেনাকাটায় 25 থেকে 30% অবধি আকর্ষণীয় ছাড়। কিডসদের নানান ফ্যাশনেবল পোশাকে পাচ্ছেন 30% অবধি ছাড়। মেয়েদের রেড চিলি ফ্রক, এভারগ্রিন টপ এবং আইস ব্লু সহ নানান ব্র্যান্ডেড কোম্পানির পোশাকেও পাচ্ছেন 30% অবধি ছাড়। টক্সি, মাইফিয়া, স্পার্কি এবং পেন্টেক্সের মতো ব্র্যান্ডেড জিন্সে পাচ্ছেন 25% অবধি ছাড়। এছাড়া পিওর সিল্ক, কাঞ্জিভরম, বেনারসি এবং সিল্ক ইত্যাদি শাড়িতেও পাচ্ছেন 25% বিশেষ ছাড়। তাই এবার সেজে উঠুন আপনার মনের মতো পোশাকে। আসুন পাল মেনশন শপিং সেন্টারে, নেতাজি কর্নার, মেলাঘর বাজার। পাল মেনশন শপিং সেন্টার, এ কমপ্লিট ফ্যামিলি ফ্যাশন হাউস। বিরতির পর আবার স্বাগত। আগামী লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন সম্পর্কে সচেতনতা বাড়াতে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আদৌ তথা সদর মহকুমা শাসক অসীম সাহা। আগামী লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, তাই বিভিন্ন জায়গায় তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিভাবে ব্যবহার হয় ইভিএম ও ভিভিপ্যাট সেই সম্পর্কে ভোটারদের সম্যক ধারণা দেওয়ার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মানুষের বিশ্বাসের জায়গাটাকে আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আদৌ তথা সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, রাজ্যের মানুষ ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছে, কিন্তু তার পছন্দের স্থানে ভোট হয়েছে কিনা তা নিয়ে ছিল সংশয়। আর এই সংশয় কাটাতে গত বিধানসভা নির্বাচনেও ইভিএমের সঙ্গে যুক্ত করা হয় ভিভিপ্যাট, যার ফলে ভোটাররা নিশ্চিত করতে পারবে তার ভোটদান নিয়ে। ভিভিপ্যাট থেকে বেরোনো স্লিপ থাকে 7 সেকেন্ড। এতে ইভিএমের স্বচ্ছতা প্রমাণিত হচ্ছে। এছাড়া গণনার সময়ও এই ভিভিপ্যাটের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা হয়। নির্বাচন কমিশন এই স্বচ্ছতা ও বিশ্বাসের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের প্রতিটি বুথ এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নতুন ও পুরানো ভোটাররা হাতে কলমে এই ভোট যন্ত্রের ব্যবহার করে প্রশিক্ষণ নিচ্ছে বলে জানান আদৌ তথা সদর মহকুমা শাসক অসীম সাহা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতনতা বাড়াতে অনুরূপভাবে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী দিনে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ।
এটা ক্লোজ থাকবে আর এখানে সিল করা থাকবে। ভোট হওয়ার আগে এখানে সিলিং থাকবে, সিলিং করে এটাকে সিলিং করা থাকবে, এটাই শুধু খোলা থাকবে। এটাকে টিপ দিলে পরে প্রেস করলে পরে ক্লোজ, আর কিছু করা থাকবে না। এখানে পলিটিক্যাল পার্টির সবাই সিল টিপ থাকবে। যেদিন আমরা কাউন্ট করব সেদিন সবার সামনে এখানে অ্যাড্রেস ট্যাগ থাকবে। ওনারা দেখবেন অ্যাড্রেস ট্যাগে ঠিকঠাক আছে কিনা, যেটা ওই পুলিশ স্টেশনে গিয়েছিল ওই পুলিশ স্টেশন আছে কিনা। কিন্তু কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের 2টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রাজধানীর সিপিআইএম মুখ্য কার্যালয়ে চলছে বৈঠক। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের 2টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলছে বৈঠক। তবে বামফ্রন্ট 2টি আসনে শঙ্কর প্রসাদ দত্ত আর জিতেন্দ্র চৌধুরীর উপরেই ভরসা রাখছে। 2-1 দিনের মধ্যে প্রার্থীর নাম চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বামফ্রন্ট। তবে গত বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারিয়ে এমনিতেই ব্যাকফুটে সিপিএম। প্রতিদিন দল ভাঙছে। পুরনো কমরেডরা নিজেদের এক প্রকার গুটিয়ে নিয়েছেন। কেউ প্রকাশ্যে আর দলের হয়ে কাজ করতে চাইছে না। একই কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে প্রতিটি সভা ও মিছিলে। এই অবস্থায় নির্বাচনী প্রচার নিয়ে ভাবিয়ে তুলছে দলকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা রামনগর 5 নং রোডে আরতি ভট্টাচার্যের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যে এখন রক্তদান সামাজিক উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এখন রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। সোমবার আগরতলার রামনগর 5 নং রোডে আরতি ভট্টাচার্যের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করেন। রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখার উপর তিনি গুরুত্ব দেন। এটা কোন কাজের জন্য, কোন সময়, কোন পেশেন্টের জন্য, কি ধর্মের, কি বর্ণের, কি জাতের, কার জন্য আমরা এই রক্তটা দিচ্ছি আমার জানা নাই। কাউকে আমি জেনে আমি রক্তদান করছি না, অজানা বন্ধুদের জন্য আমরা রক্তদান করছি, তার প্রয়োজনীয়তা লাগবে। কাজে যে স্যাটিসফ্যাকশন যারা দান করেন সেটাই তারা উপলব্ধি করতে পারে। আমি আজকে ভট্টাচার্য পরিবারকে ধন্যবাদ জানাবো এই মহতী অনুষ্ঠান এখানে সংগঠিত করার জন্য, এবং আমি বিশ্বাস করি এটা একটা এক্সাম্পলারি হবে বাকিতে। এই বিবাহ বার্ষিকী বলুন, জন্মদিন বলুন, নানা যে সামাজিক ক্রিয়াকর্মগুলো রয়েছে সেইগুলোতে এরকম ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তার ফ্রেন্ড সোসাইটি, তাদেরকে নিয়ে যদি ছোট্ট আকারেই হোক না, এবং একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমার বাড়িতেই করতে হবে, জায়গার স্পেসের স্কেরসিটি থাকতে পারে। ব্লাড ব্যাংকে গিয়ে আমরা রক্তদান করতে পারি। 10-15 জন হলাম, ব্লাড ব্যাংকে গিয়ে আমরা IGM কিংবা আপনার GBP হসপিটালে ব্লাড ব্যাংকে গিয়ে আমরা রক্তদান করতে পারি। এটা একটা আমাদের যে উৎসব, এই উৎসবে সকলের একটা অংশগ্রহণ আমরা চাইছি। তো আমি ভালো লাগলো আমাকে। রক্তদান শিবিরে বিধায়ক ডক্টর দিলীপ দাস বক্তব্য রাখেন। শিবিরে প্রয়াত আরতি ভট্টাচার্যের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের পক্ষ থেকে মোট 18 জন রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। এর প্রতিবাদে রেল রাস্তা অবরোধ করে এলাকার লোকজন। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন গারদাং এলাকায়। ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে রেল রাস্তা অবরোধ করলো এলাকার লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গারদাং এলাকায় রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হলো বীরধন ত্রিপুরা নামে এক ব্যক্তির। রবিবার সকালে গ্রামের লোকজন মৃত ব্যক্তির দেহ রেল রাস্তায় পাশে পড়ে আছে দেখে শান্তিরবাজার থানায় খবর দেন। খবর পেয়ে শান্তিরবাজার পুলিশ কর্মীরা গিয়ে মৃতদেহ ময়নাতদন্ত করে বীরধন ত্রিপুরা মৃতদেহ ওনার পরিবারের হাতে তুলে দেন। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর রেল আধিকারিক ও পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিশ্রুতি না পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে অনুমানিক 7টার দিকে শান্তিরবাজারের রেল স্টেশন চত্বরে রেল রাস্তা অবরোধ করেন, যার ফলে আগরতলা থেকে আগত প্যাসেঞ্জার ট্রেন WDG 412934 নম্বরের ইঞ্জিনটি শান্তিরবাজার রেল স্টেশনে আটকে পড়ে। এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রেনের রাস্তার উপর শুয়ে পড়েন। দীর্ঘ 1 ঘন্টা অবরোধ চলার পর শান্তিরবাজারের পুলিশ গিয়ে উপস্থিত হন শান্তিরবাজার রেল স্টেশনে। অবশেষে পুলিশ ক্ষুব্ধ এলাকাবাসীকে এ বিষয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের নিকট আসার জন্য আহ্বান করেন। পুলিশের SDPO নির্দেশ দেব কর্তৃক এই ধরনের কথা শুনে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসী। শনিবার রাত্রি 7:20 বা 7:30 ঘটনা এই ঘটেছিল। এখানে যে রেল মাস্টার আসিল এখানে, তাই রেল ফাইলার ও ড্রাইভার এখানে জানাইল না, তারে গেছে আগরতলা। তারপরে আমরা লাশ পাইছি রোববার সকাল 6টা থেকে খবর জানা হয়েছে।
তারপরে আমরা যাইয়া দেখছি, তারপরে আমরা গ্রামের লোক জন্য হে ওলা 2 জন এক মেয়ে 3 জন প্রতিলে। আপনারা এখন কি চাইতেছেন? আমরা চাইতেছি হেরা কাছে রেল ডিপার্টমেন্ট কাছে আমরা অনুরোধ, হে পোলা মায়া কেমন করে খাইব, হে জন্য আমরা রেল ডিপার্টমেন্ট কাছে খুব অনুরোধ করি। এখানে যে রেল চলাচল করে, এখানে যে একটা ডিপার্টমেন্ট দিলে ভালো হবে, এই জন্য আমরা রেল ডিপার্টমেন্ট কাছে খুব অনুরোধ চাই। ত্রিপুরা, বাবার নাম নতুন ত্রিপুরা, নারাইপাঙ্গে 45 বছরের একটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এই ব্যাপারে শান্তির বাজার পিএসএ একটি ইউডি কেস রেজিস্টার হয়েছে। আজ ওনার ফ্যামিলি এবং পাড়ার লোকেরা শান্তির বাজার হয়ে যে ট্রেনটা বিলোনিয়া যাচ্ছিল এটা আটকিয়েছিল। আমরা এসে সঙ্গে কথা বলেছি এসডিএমের সঙ্গে কথা বলতে, এসডিএম যতটুকু পারে ওদের সাহায্য করবে, এই আশ্বাস দেওয়ার পর ওরা ব্লকেট তুলে নিয়েছে। দীর্ঘ 1 ঘন্টা রেল বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হতে হয়েছে যাত্রীদের। শান্তির বাজারের লোকজনদের দাবি, এই বিষয়ে পূর্বে পুলিশ যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করত তাহলে আজকে রেল অবরোধ হতো না। এখন দেখার বিষয় ক্ষুব্ধ এলাকাবাসীকে সান্ত্বনা দিতে ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে প্রশাসন কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা চালু করার দাবি জানিয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এসইউসিআই। প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা চালু করার দাবি জানিয়েছে এসইউসিআই। সোমবার এই দাবিকে সংগঠনের পক্ষ থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। দলের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক জানান, পাস ফেল প্রথা চালু করার দাবিতে মিছিল ও সভা সংগঠিত করার জন্য পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি। তাই তারা বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে রাজ্যের ড্রপ আউট বাড়ছে বলে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেন শ্রী ভৌমিক। সারা দেশে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছে। আমাদের দল মনে করেছে যে এই পাস ফেল প্রথা তুলে দিলে অন্যান্য পরিকাঠামো, ছাত্র শিক্ষক রেশিও এগুলি পরিবর্তন না করে পাস ফেল প্রথা তুলে দিয়ে নো ডিটেনশন চালু করলে শিক্ষার সর্বনাশ হবে। তখন থেকেই সারা দেশে আমরা আন্দোলন করেছি, পার্লামেন্ট অভিযান করেছি এই নিয়ে। তারপরে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সেই শিক্ষামন্ত্রীদের নিয়ে একটা সম্মেলন করে সেখানে তাদের মতামত নিয়েছে। প্রায় 24টা রাজ্যের শিক্ষামন্ত্রীরা বলেছে পাস ফেল চালু করার দরকার। তারপর কেন্দ্রীয় সরকার এটা অ্যামেন্ডমেন্ট করে 5 এবং 8 পর্যন্ত পাস ফেল প্রথা চালু করার কথা বলেছে। আমরা বলছি 1 থেকেই নয়, কেন 1 থেকেই পাস ফেল প্রথা চালু করতে হবে। আমরা বামফ্রন্ট সরকার থাকতে এই দাবি উত্থাপন করেছি, তারা কর্ণপাত করেনি। এখন আমরা আবার এই দাবি তুলছি বিভিন্নভাবে। কিন্তু আজকে ডেমনস্ট্রেশনের জন্য পুলিশের পারমিশন চেয়েছিলাম, পারমিশন দেয়নি। তাই আমরা নীরব প্রায় ডেমনস্ট্রেশন আমরা বড় করতাম, মাইকেরও পারমিশন দেয়নি, আমাদের ডেমনস্ট্রেশনে পারমিশন দেয়নি। তাই আমরা এই সংক্ষিপ্ত প্রতিবাদ করে আমরা এখন মেমোরেন্ডাম দেব এই এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরের নিকট। কারণ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী আমাদের কোনো সময় দেয় না এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে জানানোর জন্য। আমরা ডাইরেক্টরের মারফত শিক্ষামন্ত্রীর কাছে আমাদের মেমোরেন্ডাম পাঠাবো। নামটা অরুণ ভৌমিক, রাজ্য সম্পাদক এসইউসিআই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার এক বাইক চোরকে আটক করে কলেজটিলা ফাঁড়ি থানার পুলিশ। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়। গত 4 মার্চ প্রকাশ্য দিবালোকে আগরতলার কলেজটিলায় কোয়ার্টার কমপ্লেক্স থেকে চুরি যায় একটি বাইক। চুরি যাওয়া বাইকের নম্বর TR01AJ7579। এই ঘটনার পর তদন্ত নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার কলেজটিলা ফাঁড়ি ও আইও মিলে কাটাশেওলা থেকে আটক করে বাইক চোরকে। ধৃত বাইক চোরের নাম ক্ষিতি সরকার। সেই রাজধানীতে বাইক চুরি কাণ্ডের অন্যতম পাণ্ডা। কিন্তু পুলিশের কাছে খবর রয়েছে এই বাইক চুরির ঘটনা সংঘটিত করা হয় বেশ কয়েকজনের সহযোগিতায়। তাদের সন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত ক্ষিতি সরকারকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় সোমবার। তবে ধৃত বাইক চোর ক্ষিতি সরকারের বিরুদ্ধে আগরতলার থানাগুলিতে বেশ কয়েকটি মামলা রয়েছে। 2 বছর আগে একটি মামলা তার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে বলে জানান পূর্ব থানার ওসি মানিক দেবনাথ। ঘটনা হলো গত 4 তারিখে, মার্চ মাসের 4 তারিখে আমাদের কলেজ টিলার ওই কোয়ার্টার কমপ্লেক্স থেকে একটা বাইক চুরি হয়েছিল আর কি, দিনের বেলায় চুরি হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা একটা কেস রেজিস্টার করেছি কমপ্লেনের ভিত্তিতে। সেই কেস রেজিস্টার করে তদন্ত শুরু করি। তদন্ত চলাকালীন সময়ে আইও যে এভিডেন্স গ্যাদার করেছে, তখন দেখা গেল যে ক্ষিতি সরকার
নামে একটা ছেলে এবং তার সঙ্গীও আরও 2 জন মিলে বাইকটা চুরি করেছে আর কি। তো গোপন খবরের ভিত্তিতে ক্ষিতিশ সরকারকে গতকালকে কলেস্টিয়ার আউটপোস্টের ওসি এবং আইও মিলে অ্যারেস্ট করেছে আর কি। আজকে আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করছি। আমরা 6 দিনে পুলিশ রিমান্ড চেয়েছি। পুলিশ রিমান্ড আসতে পরে আমরা জিজ্ঞাসাবাদ করবো, তখন হয়তো আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, সে আগেও অনেক ঘটনা সে করেছে। আগরতলা 2টি বা 3টি থানার মধ্যে তার নামে অনেকগুলি কেস রয়েছে, ওয়ারেন্ট রয়েছে এবং একটা ওয়ারেন্টও তার নামে রয়েছে, যেটাতে নাকি সে চুরির বাইক সহ ওকে ধরা হয়েছিল আজ থেকে 2 বছর আগে। ওই কেসটাতে যে তার ওয়ারেন্ট হয়েছে, সেই ওয়ারেন্ট মূলেও আমরা ওকে আজকে পাঠাচ্ছি। ওর সাথে আর কেউ যুক্ত আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ। নাম্বারটা কি করবো? ক্ষিতিশ সরকারের বাবার নাম নাকি এবং ওর বাড়ি কোথায়? ক্ষিতিশ সরকার বাবার নাম হলো শুক্লাল সরকার, বাড়ি হলো কাটাশোলা। বাইকটা কার ছিল বা বাইকের মালিকের নাম? বাইকের, হ্যাঁ, বাইকের নাম্বারটা হলো TR01AJ 7579, পালসার 150। মালিকের নামটা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ব্লকের আশাবাদী গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালো ক্ষুব্ধ এলাকাবাসীরা। বক্সনগর ব্লক ও ICDS প্রজেক্ট এলাকার আশাবাদী গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের দুপুরিয়া বাঁধ এলাকার কুচরাইটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সোমবার সকাল 8 ঘটিকায় সময় তালা ঝোলালো ক্ষুব্ধ এলাকাবাসী মহিলারা। ঘটনার বিবরণে জানা যায়, স্কুলের দিদিমণি লুৎফা বেগম 6 মাসের ছুটি নিয়েছে ব্যক্তিগত কারণে, কিন্তু সহকারী দিদিমণি খুশনেহারা বেগম কেন ছুটি নিলেন জনগণের মনে প্রশ্ন। জানা যায়, গত 1 মাস যাবৎ স্কুলে কোনো দিদিমণি আসে না, তবে ছাত্রছাত্রীরা প্রত্যহ স্কুলে গিয়ে হইচই করে ফিরে আসে। আজ একটা শিশু এমনই হইচই করতে গিয়ে আঘাত পায়, আর তাতে ক্ষুব্ধ হয়ে তালা ঝোলায় স্কুলে। কিন্তু এই বিষয়টি CDPO ও সুপারভাইজারকে জানানো কোনো পদক্ষেপ নেই। এই বিষয়ে এলাকাবাসী খুব CDPO রাজীব ভট্টাচার্যের উপর। আজকে 1 মাস ধরে দিদিমণি ছুটিতে গেছে, যাওয়ার পরে তারা নতুন মাস্টার নিয়োগ করে দিব কইছে। তারপরে তারা অহন পর্যন্ত 1 মাস হয়ে গেছে, অহন পর্যন্ত তারা কোনো মাস্টারে দিতে আসছে না। এতদিন হেল্পারে চাইতে আছে, দেখতে আছে। হেল্পারে ওই দিন কাজের ভিতরে ব্যস্ত, রান্না করতে আছে। আর এই মুহূর্তে বাচ্চা একটা সুট খাইয়া অপরে ইয়ের ভিতরে ঠোঁটটা একবারে কাটিয়ে গেছে গা। তারপরে মারা আইয়া কি করবো, পরের দিন আইয়া সেটা মারা মাস্টার নাই দেখা তালা লাগাই লিছে মারে। লাগার পরে মারা এরপরে কইছে সিডুবু আইছে, সিডুবু সুপারভাইজার আইছে। সুপারভাইজার আনার পরে সুপারভাইজারে কয় সোমবারে মাস্টার দিব তারা। তো সোমবারে মাস্টার দেওয়ার পরে ওখান পর্যন্ত আজকে হেল্পারও আইছে না, কোনো মাস্টারে আইছে না। তো এইভাবে কি স্কুল একটা চলে না, চলতে পারে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।